ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং। দেখো, আজকে আমরা স্টার্ট করতে চলেছি ন্যারেশন। ন্যারেশন, NARRATION, ন্যারেশন। দেখো, ন্যারেশন খুব ইম্পর্টেন্ট, কারণ এটা একেবারে ছোট ক্লাস থেকে শেখানো হয়ে থাকে এবং পরে বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এই ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে, ন্যারেশন আমরা শিখবো কেন? ন্যারেশনের প্রয়োজনীয়তা বা কি? আমরা প্রথম থেকেই দেখি চেঞ্জ দ্য ন্যারেশন। তাহলে কেন আমরা শিখবো? মনে রাখবে, ন্যারেশন আমাদের শেখার দরকার, কারণ অনেক সময় এই ন্যারেশন চেঞ্জ যদি আমরা ঠিকমতো শিখতে না পারি, তাহলে কিন্তু আমরা ইংলিশে ঠিকঠাক কথা বলতে পারবো না। আর গ্রামাটিক্যালি কারেক্ট ইংলিশ বলতে গেলে এই ন্যারেশনের কিন্তু প্রয়োজন রয়েছে। সেগুলো আস্তে আস্তে আমরা দেখাবো। তো চলো আজকে আমরা স্টার্ট করি ন্যারেশন। দেখো, ন্যারেশন মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ ন্যারেশন? ন্যারেশন মানে হচ্ছে উক্তি, যেটা আমরা বলি স্পিচ। স্পিচ, ন্যারেশন মিন্স স্পিচ বলতে পারো, আটারেন্সেস বলতে পারো, অর্থাৎ উক্তি, স্পিচ। এই ন্যারেশনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। উই ক্যান ডিভাইড ন্যারেশন ইনটু টু ক্লাসিফিকেশনস। ওয়ান ইজ ডাইরেক্ট ন্যারেশন, আমি একটু দেখিয়ে দিই, তারপর আমরা স্টার্ট করব। ডাইরেক্ট ন্যারেশন and another one is indirect narration. ইনডাইরেক্ট ন্যারেশন, আমরা এটাকে বলি ডাইরেক্ট, ইনডাইরেক্ট কেন না? এটার মানে হচ্ছে প্রত্যক্ষ উক্তি, এটা হচ্ছে পরোক্ষ উক্তি। অর্থাৎ ন্যারেশনকে বা স্পিচ আমরা বলেছি আগেই, স্পিচ, SPEECH। আমরা কি বলছি, এই ন্যারেশনকে বা স্পিচকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। One is direct narration or direct speech, another one is indirect narration or indirect speech. প্রত্যক্ষোক্তি, পরোক্ষোক্তি। এখন কোনটা ডাইরেক্ট ন্যারেশন বা কোনটা ইনডাইরেক্ট ন্যারেশন? দেখো, ডাইরেক্ট ন্যারেশন হচ্ছে যখন সাবজেক্ট বা স্পিকার নিজের সম্বন্ধেই নিজেই কথা বলে, তার যে উক্তিটি সে কোট করে, সেটাই হচ্ছে আমার ডাইরেক্ট ন্যারেশন। অর্থাৎ সে নিজের কথা নিজেই বলে। when the speaker or the subject tells about himself, তার সম্বন্ধে বলে, যা কিছু বলে, যে স্পিচটা সে বলে, সেটাই হচ্ছে ডাইরেক্ট স্পিচ, অর্থাৎ প্রত্যক্ষ উক্তি। সরাসরি সাবজেক্ট কিন্তু বলবে। আমি দেখাচ্ছি, যেমন ধরো হি সেড, সে বলল, হি সেড, সে বলল আই অ্যাম ফাইন। এই দেখো, এই যে আই অ্যাম ফাইন, এটা দেখো একটা উদ্ধৃতি। এটা কে বলেছে? সে বলেছে। এই স্পিকার নিজের সম্বন্ধে বলেছে আমি ভালো আছি। তাহলে এই ডাইরেক্টলি, যেহেতু এটা তার স্পিচ, সে সরাসরি এটা নিজের কথা বলেছে, সেই জন্য এইটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ উক্তি, রাইট? এবার ধরো পরোক্ষ উক্তিটা কি, ইনডাইরেক্ট স্পিচ কি? এখানে সাবজেক্ট নিজেই বলবে না, অন্য কেউ তার হয়ে বলে দেবে, তখন সেটাকে বলা হবে ইনডাইরেক্ট স্পিচ। যেমন ধরো আমি যদি বলি হি সেড দ্যাট হি ওয়াজ ফাইন। এই দেখো, সে বলল যে সে ভালো, যে সে ভালো আছে। তাহলে এইখানে এই সে এই আই এম ফাইনটাকে ডাইরেক্টলি কিন্তু বললো না, কেউ তার হয়ে বলে দিচ্ছে যে সে বলল যে সে ভালো আছে। অর্থাৎ কেউ তার হয়ে এই কথাটা বলে দিচ্ছে, পরোক্ষভাবে তার কথাটাকে অন্যজন যখন বলে দিচ্ছে, তখন সেইটাকে বলা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। যখন স্পিকার নিজেই নিজের কথা বলে, ডাইরেক্টলি বলে, তখন ডাইরেক্ট স্পিচ। যখন স্পিকার নিজে বলে না, স্পিকারের হয়ে অন্য কেউ বলে দেয়, সেটাকে বলা হয় ইনডাইরেক্ট স্পিচ বা ইনডাইরেক্ট ন্যারেশন। দুটোর মধ্যে পার্থক্য কি, বৈশিষ্ট্য কি? দেখো, মনে রাখবে এই ডাইরেক্ট স্পিচটাকে, এটা কি করা হয় না, সবসময় কোটেশনের মধ্যে রাখা হয়। কমা এবং কোটেশন, এটা কমা দেওয়া হয়, তারপর কোটেশনের মধ্যে এই স্পিচটাকে কিন্তু রাখা হয়। কেন না, এটা তার ডাইরেক্ট স্পিচ, কিন্তু সেই জন্য এটা কোটেশনের মধ্যে রাখা হয়। আর ইনডাইরেক্ট স্পিচে কি, ইনডাইরেক্ট স্পিচে তুমি কিন্তু কোনো কমা কোটেশন পাবে না, যেহেতু ইনডাইরেক্টলি কিন্তু বলা হচ্ছে। যেহেতু সে ডাইরেক্ট বলছে, সেই জন্য কোটেশনের মধ্যে রাখা হচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমার ডাইরেক্ট স্পিচ, যেহেতু ডাইরেক্টলি সে বলেছে। আর ইনডাইরেক্ট স্পিচ কেন?
কেউ তার হয়ে বলে দিচ্ছে বলেই এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ, সে নিজে নিজে কিন্তু বলছে না। তাহলে আমরা বুঝলাম ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট ন্যারেশন কোনটা, ইনডাইরেক্ট ন্যারেশন বা ইনডাইরেক্ট স্পিচ কোনটা। এখন এগুলো করার অনেক নিয়ম আছে, কিভাবে আমরা করব। তো চলো আস্তে আস্তে আমরা সেই নিয়ম ধরে ধরে ন্যারেশন কিন্তু করব। কাদের আমরা ন্যারেশন করব? আমরা যে সেন্টেন্স শিখেছি, ক্লাসিফিকেশনস অফ সেন্টেন্স তোমাদের নিশ্চয়ই মনে আছে। যে ক্লাসিফিকেশনস অফ সেন্টেন্স গুলো আমরা শিখেছি, যে সেন্টেন্সকে আমরা কত ভাগে ভাগ করতে পারি, অ্যাকর্ডিং টু সেন্স অফ মিনিং উই ক্যান ডিভাইড সেন্টেন্সেস ইনটু 5। দিস আর অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এন্ড এক্সক্লেমেটরি। আরো তিনটে ভাগ আছে তোমরা জানো, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার দেয়ার আর অ্যানাদার 3 ক্লাসিফিকেশনস, সিম্পল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড। এই তিনটে পাই। কিন্তু আমরা ন্যারেশন কাদের করব? ন্যারেশন করব যে অ্যাকর্ডিং টু সেন্স অফ মিনিং যে 5টা সেন্টেন্স আমরা পাই, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এন্ড এক্সক্লেমেটরি, এই প্রত্যেকটারই ন্যারেশন কিন্তু আমাদেরকে শিখতে হবে। তো চলো আমরা দেখে দিই ওয়ান বাই ওয়ান কিভাবে এই ন্যারেশন গুলোকে আমরা চেঞ্জ করব। আজকে তাহলে আমরা স্টার্ট করতে চলেছি কার ন্যারেশন? দ্য ন্যারেশনস অফ অ্যাসার্টিভ সেন্টেন্সেস। দেখো খুব ভালো করে শিখে নাও, খুব সহজ জিনিস, একবার যদি ভালো করে শিখে নিতে পেরেছো আর কখনো কিন্তু ভুল হবে না। তো চলো আমরা শিখবো তাহলে কি, ন্যারেশনস অফ অ্যাসার্টিভ সেন্টেন্সেস। আমি লিখে দিই ন্যারেশনস অফ অ্যাসার্টিভ, ASSERTIVE, অ্যাসার্টিভ সেন্টেন্সেস, ন্যারেশনস অফ অ্যাসার্টিভ সেন্টেন্সেস, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন আমরা শিখবো। এখন এই অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে একটু জেনে নেওয়া দরকার। যদি আমরা যখন ক্লাসিফিকেশনস অফ সেন্টেন্স বলেছি তখন খুব সুন্দর করে বলেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্স কোনগুলো। those sentences are called assertive sentences by which we can assert something, যে বাক্যগুলোর দ্বারা আমরা কোনো কিছু ঘোষণা করতে পারি, কোনো কিছু স্বীকার করতে পারি, কোনো কিছু অস্বীকার করতে পারি, অর্থাৎ এগুলোকে বলা হয় ঘোষক বাক্য বা বিবৃতিমূলক বাক্য। যেমন ধরো আমি ক্রিকেট খেলি, আই প্লে ক্রিকেট, আমি এটা করি, আই ডু ইট, আমি ভালো আছি, আই এম ফাইন, সে ভালো আছে, হি ইজ ফাইন, আবার আমি ক্রিকেট খেলি না, আই ডু নট প্লে ক্রিকেট, আমি ভালো নেই, আই এম নট ফাইন। এই যে হি ইজ রিডিং এ বুক, হি ইজ নট রিডিং এ বুক, অর্থাৎ কোনো কিছু স্বীকার করা হবে, কোনো কিছু অস্বীকার করা হবে, যে বাক্যগুলোর দ্বারা তাদেরকেই বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্সেস। ক্লিয়ার? অর্থাৎ বিবৃতিমূলক বা ঘোষক বাক্য, যে বাক্যগুলো কোনো কিছু স্বীকার করে বা অস্বীকার করে, কোনো কিছু ঘোষণা করে বা বিবৃতি দেয়। দ্য সেন্টেন্সেস হুইচ গিভ স্টেটমেন্ট, যেগুলো স্টেটমেন্ট দেয়, বিবৃতি দেয়, তাদেরকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলে থাকি। এখন এই অ্যাসার্টিভ সেন্টেন্সের আমরা কিন্তু ন্যারেশন কিন্তু শিখবো। আরো যদি বুঝতে না পারো কিভাবে আমরা এগুলোকে বানাই, অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোকে, সাবজেক্ট নিই, তারপরে ভার্ব নিই, ভার্ব যে কোনো ভার্ব নিই, হ্যাঁ যে কোনো আমরা ভার্ব নেব, ভার্ব ওয়ান বলে নয়, যে কোনো ভার্ব আমরা নেব, তারপরে যদি অবজেক্ট থাকে অবজেক্ট নেব, আর এইদিকে যা থাকবে আমরা নেব, তারপরে ফুল স্টপ দিই। এইটা হচ্ছে আমার অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা কিন্তু এইভাবে গঠন করি, সাবজেক্ট, ভার্ব, যদি অবজেক্ট থাকে অবজেক্ট, রিমেনিং যদি থাকে রিমেনিং, তারপরে শেষে অবশ্যই ফুল স্টপ। এইভাবে কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো আমরা গঠন করি। তো চলো এবার আমরা কিন্তু ন্যারেশন শিখবো অ্যাসার্টিভ সেন্টেন্সের। দেখো খুব ভালো করে দেখে নাও। যেমন ধরো আমি লিখছি, ধরো হি সেজ, হি সেজ, হি সেজ I am fine, I am fine, right? আবার লিখলাম he says, he says I do it, I do it, আমি লিখলাম। আবার লিখলাম he will say, he will say I did it, I did it, I did it। দেখো এই যে স্পিচগুলো আমি লিখেছি, এই দেখো এটা এটা লিখেছি, সব দেখো ফুল স্টপ আছে। আমি বলেছিলাম সাবজেক্ট, ভার্ব, ফুল স্টপ, এখানে যা লিখেছি তারপরে ফুল স্টপ, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ফুল স্টপ, সব একইভাবে কিন্তু লেখা হয়েছে। এখন এইগুলোকে আমরা ন্যারেশন করবো, সব কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ। এগুলো যে স্পিচগুলো লেখা হয়েছে, ডাইরেক্ট স্পিচগুলো সব কিন্তু অ্যাসার্টিভ
সেন্টেন্সেস। এখন এই যে দেখতে পাচ্ছ ভার্ব SAY, সে মানে বলা, এই যে ভার্বটা রয়েছে না, এই ভার্বটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। মনে রাখবে, রিপোর্টিং ভার্ব, রাইট? যেহেতু এই ভার্বটা স্পিচ রিপোর্ট করতে সাহায্য করছে, সেই জন্য এই ভার্বটাকে বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব, রাইট? আর এই স্পিচটার নাম হচ্ছে, এই যে স্পিচটা রয়েছে, এই স্পিচটার নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ, কারণ এই স্পিচটাকে রিপোর্ট করা হয়েছে, এই জন্য এই স্পিচটার নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ, এইটার নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব, রাইট? আগেই বলেছি আমার ডাইরেক্ট স্পিচগুলো কি হয়, দেখো কমা দিয়েছি, তারপরে এই কোটেশনের মধ্যে কিন্তু রাখা হয়, তাহলে এটা আমার হচ্ছে ডাইরেক্ট স্পিচ, রাইট? এবারে আমার নিয়মটা কি, দেখো নিয়মটা হচ্ছে, প্রথম আমি নিয়ম বলছি অ্যাসার্টিভস, যে ফার্স্ট রুল মনে রাখবে, ইফ মাই রিপোর্টিং ভার্ব ইজ in present or future tense, so when I will change from direct into indirect speech, no tense will be changed at all. কি বললাম বুঝতে পেরেছো? যদি আমার রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট কিংবা ফিউচার হয়, তাহলে আমি যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করব, টেন্সের কোনো পরিবর্তন হবে না। তবে মনে রাখবে, বাট রিমেম্বার, টু রিমুভ কমা কোটেশন উই মাস্ট ইউজ এ দ্যাট। আমাদের কমা কোটেশন তুলে দেওয়ার জন্য অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সে একটা দ্যাট কিন্তু ব্যবহার করতেই হবে। তাহলে দেখো, এই দেখো সে রিপোর্টিং ভার্ব, আমি বলেছি যদি প্রেজেন্ট টেন্স হয় এবং ফিউচার টেন্স হয়, দেখো আমি এখানে একটু লিখে দিই, দেখো সে, SAY, সে, এটা হচ্ছে আমার নিশ্চয়ই জানো প্রেজেন্ট, প্রেজেন্ট PRESENT, এটা সেটা হচ্ছে প্রেজেন্ট। এবার ধর পাস্ট কি হবে, পাস্ট আমার সের কি হবে, SAID, এটা হচ্ছে পাস্ট। প্রেজেন্ট সে বা সেজ বলতে পারো, SAYS, থার্ড পারসন সিঙ্গুলার আমরা ভার্বের সঙ্গে এস যোগ করি, সে বা সেজ হচ্ছে আমার প্রেজেন্ট। পাস্ট কি, সেড, SAID হচ্ছে সেড, হচ্ছে আমার পাস্ট। ফিউচারটা কি, ফিউচারটা আমার কি হবে, ফিউচারটা হবে শ্যাল সে কিংবা উইল সে, এটা হচ্ছে ফিউচার। অর্থাৎ এই সে ভার্বের তিনটে ফর্ম আমাদের জানা দরকার, কারণ ন্যারেশনে এইগুলোই বেশি ব্যবহার হয়ে থাকে। দেখো সে বা সেজ প্রেজেন্ট, সেড হলো পাস্ট, শ্যাল সে উইল সে হলো আমার ফিউচার। তাহলে দেখে নাও, এবার এখানে এসো, এই দেখো সেজ কি বলেছি, প্রেজেন্ট টেন্স। তার আমি বলেছি যদি আমার রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট এবং ফিউচার টেন্স হয়, সেক্ষেত্রে যখন আমি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিবর্তন করব, আমার টেন্সের কিন্তু কোনো পরিবর্তন হবে না। তাহলে সেজ আছে, আমি করব, আগে লিখি হি সেজ, আমি করলাম, হি সেজ করলাম। এবার বলেছি টু রিমুভ কমা কোটেশন উই মাস্ট ইউজ এ দ্যাট, কমা কোটেশন তুলে দেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই একটা দ্যাট ব্যবহার করতে হবে। চলো দ্যাট ব্যবহার করলাম, কমা কোটেশন তুলে দিচ্ছি, দ্যাট। এবার তোমাকে বুঝতে হবে ইনডাইরেক্ট এই আইটা কে, সে বলে আমি ভালো আছি, তাহলে সে বলে এটা কার উক্তি, হি এর, তাহলে এই আইটাকে হি লিখলাম। আমাকে এটা বুঝতে হবে, দেখে নিতে হবে কে বলছে, তাহলে হি সেজ দ্যাট হি। এবারে আমি কি বললাম, যদি আমার রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার হয়, তাহলে টেন্সের পরিবর্তন হবে না। এইটা দেখো যে টেন্স আছে সেই টেন্সে আমি রাখবো, আমার এটা আই এম ফাইন প্রেজেন্ট টেন্স আছে, আমি প্রেজেন্ট টেন্সেই রাখবো। তাহলে যেহেতু হি নিয়েছি, আই এর জন্য এম ছিল, আমার হি এর জন্য কি হবে, হি ইজ, এবার যা আছে তাই, ফাইন শেষে ফুল স্টপ। হি সেজ দ্যাট হি ইজ ফাইন। এখানে কিন্তু তুমি ওয়াজ করতে পারবে না। কেন পারবে না, কারণ আমার রিপোর্টিং ভার্ব হচ্ছে প্রেজেন্ট টেন্স। আমি আগেই বলেছি প্রেজেন্ট এবং ফিউচার টেন্স হলে আমার কিন্তু টেন্সের পরিবর্তন কিন্তু হবে না। তাহলে সেই জন্য হি সেজ দ্যাট হি ইজ ফাইন, রাইট? আবার দেখো নাম্বার 2 এসো, হি সেজ আই ডু ইট। আবার দেখো রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট আছে, এই দিকে আমার যে টেন্স থাকবে, টেন্সের কোনো পরিবর্তন, যা যে টেন্সে থাকবে আমার, সেই টেন্সে আমাকে কিন্তু রাখতে হবে। সেটা পাস্ট টেন্স হলে পাস্ট টেন্স, আমি দেখাচ্ছি দরকার হলে, পাস্ট টেন্স হলে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স থাকলে প্রেজেন্ট টেন্স, যে টেন্স থাকবে সেই টেন্সে তোমাকে কিন্তু রাখতে হবে। তাহলে হি সেজ করো, হি সেজ করলাম, হি সেজ দ্যাট, ক্ষমা করেছেন তুলছি, দ্যাট, আইটাকে হি লিখলাম, হি। এবার দেখো
এটা আমার প্রেজেন্ট টেন্স আছে, আই ডু ইট, এটাকে আমি প্রেজেন্ট টেন্সেই রাখবো। তাহলে হি থাকলে আই ছিল ডু, হি থাকলে কি হয় হি ডাজ ইট। ডাজ কেন হলো? থার্ড পারসন সিঙ্গুলার আমার জন্য ডু এর সঙ্গে ইএস কিন্তু জুড়ে গেল, সেই জন্য হি সেজ দ্যাট হি ডাজ ইট। বুঝতে পারছো? এখানে কিন্তু ডিড বা কিচ্ছু হবে না। কারণ কি? কারণ এইটা যেহেতু প্রেজেন্ট টেন্সে ছিল, আমাকেও কি করতে হবে? দ্যাট নেওয়ার পরে সেম টেন্স কিন্তু আমাকে রাখতে হবে। সেই জন্য এটা যা টেন্স ছিল আমি সেই টেন্সে কিন্তু রাখলাম, প্রেজেন্ট টেন্সেই রাখলাম। সেই জন্য হি সেজ দ্যাট হি ডাজ ইট। রাইট, নেক্সট এসে দেখো, এবার দেখো হি উইল সে। এবার আমার রিপোর্টিং ভার্ব ফিউচার টেন্স, শ্যাল সে বা উইল সে, তাহলে উইল সে ফিউচার টেন্স, সেক্ষেত্রেও আমার টেন্সের পরিবর্তন হবে না, যে টেন্স থাকবে সেই টেন্সে কিন্তু আমি লিখবো। তো চলো করো, হি উইল সে করলাম, হি উইল সে, খুব সুন্দর। এবার দেখো দ্যাট তোমাকে নিতেই হবে, কমা কোটেশন তুলবো, দ্যাট লিখলাম, আইটাকে হি লিখে দিলাম। এবার এটা কোন টেন্স আছে? আই ডিড ইট, পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনডেফিনাইট, তাহলে আমাকে ওই টেন্সেই রাখতে হবে, আই উইল ফলো দ্য সেম টেন্স। তাহলে হি, এবার বলবো ডিড ইট, হি উইল সে দ্যাট হি ডিড ইট। এখানে তুমি আবার ডাজ করলে কিন্তু হবে না, কারণ এখানে যেহেতু পাস্ট টেন্সে ছিল সেই টেন্সে কিন্তু আমাকে রাখতে হবে। সেই জন্য হি উইল সে দ্যাট হি ডিড ইট, এখানে আই ডিড ইট ছিল, আমি কি করলাম? হি ডিড ইট। অর্থাৎ আমার যে ফার্স্ট নিয়মটি গেল, যদি আমার রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট এবং ফিউচার টেন্স হয়, তাহলে যখন আমি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করব, টেন্সের কিন্তু কোনো পরিবর্তন হবে না। আরো দু একটা উদাহরণ দিচ্ছি, যদি বলো, যেমন দিচ্ছি, যেমন ধরো আরো লিখছি এইগুলোরই, যেমন ধরো দু একটা উদাহরণ দিয়ে দিই, তাহলে বুঝতে পারবে। যেমন ধরো হি হ্যাজ সেড, হি হ্যাজ সেড, হি হ্যাজ সেড আই ওয়েন্ট। দেখো, সে বলেছে আমি গিয়েছিলাম, তাহলে আমার বোঝার দরকার নেই আমার রিপোর্টিং ভাব কি আছে? প্রেজেন্ট টেন্স, নিশ্চয়ই বুঝতে পারছো, প্রেজেন্ট পারফেক্ট। এখানে আমার তাহলে টেন্সের পরিবর্তন হবে না, বিকজ আমি প্রেজেন্ট টেন্স পেয়ে গেছি। এদিকে যে টেন্স আছে আমি সেই টেন্সেই করব। তাহলে হি হ্যাজ সেড লিখে দাও, হি হ্যাজ সেড করলাম, দ্যাট তো বসাতেই হবে, অ্যাসার্টিভ সেন্সে দ্যাট। এবারে আইটা কি হবে? হি ওয়েন্ট, পাস্ট ইনডেফিনাইট আছে, আমি কিন্তু পাস্ট ইনডেফিনাইট করে দিলাম, হি হ্যাজ সেড দ্যাট হি ওয়েন্ট। তাহলে আমরা খুব সুন্দরভাবে বুঝে গেলাম ফার্স্ট নিয়ম, আমার যদি আমার রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট এবং ফিউচার টেন্স থাকে, তাহলে আমি যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করব, টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধু কমা কোটেশন তোলার জন্য আমাকে একটা দ্যাট ইউজ করতে হবে। তো চলো, ফার্স্ট নিয়ম আমার চলে গেল, সেকেন্ড নিয়মে এসো। সেকেন্ড নিয়ম দেখো, সেকেন্ড নিয়মটা কি? ধরো যদি তোমার রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স থাকে, রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে তুমি কি করবে? লিখছি, হি সেড, হি সেড আই ডু ইট, আই ডু ইট, যাই বলো না কেন, আই ডু ইট, বা আই এম ফাইন, যাই বলো না কেন, আমি আই ডু ইট লিখলাম। তাহলে হি সেড আই ডু ইট। খুব ভালো করে লক্ষ্য রাখো, এবার আমার রিপোর্টিং ভার্ব কোন টেন্সে আছে? সেড, পাস্ট টেন্সে আছে। এই দিকে কি আছে? প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে আমার সেকেন্ড রুল, আমার রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স থাকে, আর রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট টেন্সে থাকে, যখন আমি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করব, তখন কিন্তু আমাকেও এটাকে পাস্ট টেন্সে পরিবর্তন করতে হবে। কি বললাম বুঝতে পারছো? তাহলে হি সেড লিখলাম, হি সেড, কিন্তু দ্যাট সব সময় বসবে অ্যাসার্টিভ সেন্টেন্সে, দ্যাট কমা কোটেশন তোলার জন্য দ্যাট। এবারে এটা প্রেজেন্ট টেন্সে আছে, কিন্তু যেহেতু আমার রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, এটাকে আমার কি করতে হবে? পাস্ট টেন্সে করতে হবে, দ্যাট আইটাকে হি, তাহলে হি। এবার আই ডু ইট, আমার প্রেজেন্ট ইনডেফিনাইট, আমি কি করবো? এটাকে পাস্ট ইনডেফিনাইট করব, দ্যাট হি ডিড ইট, দ্যাট হি ডিড ইট, হয়ে গেল। দেখতে পাচ্ছ, আমার যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে ছিল, এই দিকটা অর্থাৎ রিপোর্টেড স্পিচটা আমার প্রেজেন্ট টেন্সে ছিল, সেই জন্য আমাকে কি করতে হলো? এই ভার্ব মেনে আমাকে এই দিকটাকেও পাস্ট টেন্সে রূপান্তরিত করতে হলো। অর্থাৎ আমার লেফট সাইড যদি পাস্ট টেন্স থাকে,
রাইট সাইড অর্থাৎ স্পিচটা যদি আমার প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে আমি যখন করব তখন অবশ্যই আমাকে পাস্ট টেন্সে পরিণত করতে হবে। আবার দেখাচ্ছি, যেমন হি সেড টু মি, হি সেড টু মি আই এম ফাইন, আই এম ফাইন। আমি ডু দিয়ে লিখেছিলাম, এবার বি ভার্ব দিয়ে বলছি, আই এম ফাইন, আই এম ফাইন। আবার দেখো, সেড টু মি, সেড আবার আমার পাস্ট টেন্স আছে, কিন্তু এই দিকে আমার প্রেজেন্ট টেন্স বি ভার্বের আই এম ফাইন। তাহলে কি করবো, মনে রাখবে সেড টু থাকলে ইনডাইরেক্ট স্পিচে সেড টুর পরিবর্তে অ্যাসার্টিভ সেন্টেন্সে সাধারণত টোল্ড ইউজ করা হয়, টোল্ড। তাহলে হি সেড টুর জায়গায় টোল্ড, টিওএলডি, কারণ টেল, টোল্ড, টোল্ড, হি টোল্ড আর টুটা হয় না, সেড টু এর পরিবর্তেই আমরা কি করি, টোল্ড করি। তাহলে হি টোল্ড মি, হি টোল্ড মি। মনে রাখবে ডাইরেক্ট স্পিচে হি সেড টু মি, কিন্তু ইনডাইরেক্ট স্পিচে হি টোল্ড মি, কিন্তু টোল্ড টু মি নয়, হি টোল্ড মি। এবার দ্যাট তো অবশ্যই, দ্যাট। এবার কি আছে দেখো, এদিকে প্রেজেন্ট টেন্স আছে, তাহলে এটাকেও আমাকে, এই যেহেতু এটা পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্সে করব। তাহলে দ্যাট হি, আইটা হচ্ছে হি, এমটা কি হবে, ওয়াজ ফাইন। এগুলো এই এম ইজার গুলো সবসময় পাস্ট টেন্সে কি হয়, ওয়াজ ওয়্যার হয়ে যায়, ওয়াজ এবং ওয়্যার। তাহলে সেই জন্য হলো কি, দেখো হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ ফাইন। অর্থাৎ আমার যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স থাকে, রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে আমি যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ পরিবর্তন করব, অবশ্যই আমাকে পাস্ট টেন্সে পরিণত করতে হবে। সেই জন্য হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ ফাইন। বোঝা গেছে? চলো তৃতীয় নিয়ম দেখাই। একটু ধৈর্য লাগবে, দেখো আমাদের যদি একটু আমরা ধৈর্য রাখতে না পারি, তাহলে কিন্তু শেখা খুব মুশকিল। একটু ভালো করে শিখতে গেলে একটু পেশেন্স রাখো, আমার মনে হয় খুব সুন্দর করে শিখে যাবে। আমি অ্যাসাইনমেন্টটা যেহেতু কমপ্লিট করতে চাইছি, সেই জন্য একটু টাইম লাগছে, বাকি পরেরগুলো হয়তো এত সময় লাগবে না। এবার দেখো নাম্বার 3 নিয়ম, 3 নিয়মটা দেখো, আমি লিখছি আগে, হি সেড, হি সেড আই ডিড ইট, আই ডিড ইট। এবার একটু ভালো করে লক্ষ্য রাখো, আমার রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স, সেড পাস্ট টেন্স। আমার রিপোর্টেড স্পিচটা দেখো, এটাও পাস্ট টেন্স, ডু ডিড ডান, তাহলে ডিড আছে পাস্ট টেন্স, তোমরা জানো টেন্স আমরা শিখেছি। তাহলে হি সেড আই ডিড ইট। দেখো সে বলল আমি এটা করেছিলাম, তাহলে আমার দেখো দুটোই পাস্ট টেন্স, তাহলে দুটোই পাস্ট টেন্স, রিপোর্টিং ভার্ব এন্ড অলসো রিপোর্টেড স্পিচ বোথ আর ইন পাস্ট টেন্স। তাহলে সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে মনে রাখবে দুটোই যদি পাস্ট টেন্স হয়, রিপোর্টিং ভার্ব এন্ড রিপোর্টেড স্পিচ দুটোই যদি পাস্ট টেন্স হয়, সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স করতে হয়। পাস্ট পারফেক্ট টেন্স কোনটা, নিশ্চয়ই তোমরা জানো, সাবজেক্ট, তারপরে হ্যাড নিতে হয়, তারপরে ভার্ব 3 নিতে হয়। এটা হচ্ছে আমার পাস্ট পারফেক্ট, যদি এত কিছু মনে না থাকে, সাবজেক্ট হ্যাড ভার্ব 3। তাহলে তাই করব, দেখো হি সেড, হি সেড দ্যাট, নাও বসালাম আইটা হি, এবারে সাব, এই দেখো পাস্ট পারফেক্ট করবো যে দুটো পাস্ট টেন্স, হ্যাড নিলাম, ভার্ব 3, ডিডের ভার্ব 3, ডু ডিড ডান, হি হ্যাড ডান, এবার ইট, শেষে ফুল স্টপ। এই দেখো হি সেড দ্যাট হি হ্যাড ডান ইট। কেন আমি এখানে শুধু ডিড রাখতে পারলাম না, কারণ আমার রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে এবং এটা নিজেও পাস্ট টেন্স স্পিচ, সেই জন্য দুটোই যদি পাস্ট টেন্স থাকে, আমাকে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে। সেই জন্য আমি তাই করলাম, হি সেড দ্যাট হি হ্যাড ডান ইট। বোঝা গেছে? বোঝা গেছে? আরো যদি উদাহরণ চাও দু একটা দিতে পারি, চলো আরেকটা উদাহরণ দিয়ে দিই। যেমন ধরো হি সেড টু মি, হি সেড টু মি আই রোট ইট, আই রোট ইট। সে আমাকে বললো আমি এটা লিখেছিলাম। দেখো পাস্ট টেন্স, রোট পাস্ট টেন্স, রাইট, রোট, রিটেন। তাহলে কি করবে, সেডের জায়গায় আমরা বলেছি টোল্ড করব, হি টোল্ড মি, হি টোল্ড মি দ্যাট, আইটাকে হি, এবার হ্যাড নেব, হ্যাড রিটেন, ডব্লিউ আর আই ডাবল টি ই এন, রিটেন ইট। দেখতে পাচ্ছ পাস্ট পারফেক্ট টেন্স করলাম, কারণ এটা আমার যেহেতু পাস্ট টেন্সে ছিল, দুটোই পাস্ট টেন্স। হি টোল্ড মি দ্যাট হি হ্যাড রিটেন ইট। বুঝতে পারছো? অর্থাৎ দুটোই যদি পাস্ট টেন্স থাকে, তাহলে অবশ্যই আমাকে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে। তাহলে আমরা এই নিয়মটাও শিখলাম, 1 নম্বর নিয়ম শিখেছি, 2 নম্বর শিখেছি, 3 নম্বর শিখলাম।
আপাতত অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন কিন্তু আমার শেষ, তবে এর একটা ব্যতিক্রম রয়েছে, সেটা শুধু দেখে নাও। ব্যতিক্রমটা একটু দেখে নাও। 3টে নিয়ম আমরা শিখেছি, এবার একটা ব্যতিক্রম নিয়ম আছে, সেই নিয়মটা কি একটু শিখে নিলেই ন্যারেশন অ্যাসার্টিভের উপরে সব শেষ হয়ে যাবে। যেমন ধরো হি সেড দিয়ে লিখছি, তুমি বলতে পারো দ্য টিচার সেড, যাই খুশি বলো, আমি হি দিয়ে দেখাচ্ছি এখন, পরে আমরা প্র্যাকটিস করবো, প্রচুর প্র্যাকটিস করবো ন্যারেশন। হি সেড ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টাল। দেখো সে বলল মানুষ মরণশীল, তাহলে আমার এটা পাস্ট টেন্স আছে, এদিকে প্রেজেন্ট টেন্স আছে, আমার নিয়মটা কি ছিল, পাস্ট টেন্স থাকলে এদিকে প্রেজেন্ট টেন্স থাকলে আমাকে এটা পাস্ট টেন্সে কিন্তু পরিণত করতে হবে। তাহলে আমি কি করব, করছি, হি সেড দ্যাট ম্যান ইজটাকে আমি ওয়াজ করলাম, ওয়াজ মর্টাল। এই দেখো করলাম, আমার যে নিয়ম আমি শিখলাম আগে সেই নিয়ম আমি করলাম, কিন্তু মনে রাখবে এটা কিন্তু আমার ভুল হলো। কেন না, মনে রাখবে এই রিপোর্টেড স্পিচ যদি আমার, if my reported speech is universal truth or habitual fact or daily practice, in that case no tense will be changed at all. যদি আমার রিপোর্টেড স্পিচ চিরন্তন সত্য বোঝায়, ইটারনাল ট্রুথ বোঝায়, ইউনিভার্সাল ট্রুথ বোঝায়, বা নিত্য অভ্যাস ডেলি প্র্যাকটিস বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট হয়, সেক্ষেত্রে টেন্সের কিন্তু কোনো পরিবর্তন হবে না, রিপোর্টিং ভার্ব আমার যাই থাকুক না কেন। তাহলে সেই জন্য হি সেড দ্যাট, এবার ম্যান ইজ মর্টাল যা টেন্স আছে, প্রেজেন্ট টেন্স আছে, আমি কিন্তু এখানে ওয়াজ করতে পারবো না, আমাকে কি লিখতে হবে, দ্যাট ম্যান ইজ মর্টাল, অর্থাৎ এখানে কিন্তু টেন্সের পরিবর্তন হবে না। সেই জন্য আমি কি করব, হি সেড দ্যাট ম্যান, ওয়াজের পরিবর্তে ইজ হবে, কিন্তু যা ছিল তাই, অর্থাৎ আমি ওয়াজ কিন্তু লিখতে পারবো না, এখানে ম্যান ইজ মর্টাল প্রেজেন্ট টেন্সে ছিল, আমি কি করব, হি সেড দ্যাট, সেম টেন্স আই শ্যাল ফলো, ম্যান ইজ মর্টাল, হি সেড দ্যাট ম্যান ইজ মর্টাল। তুমি যদি এই জায়গায় ওয়াজ করে দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে তোমার নিয়ম অনুসারে, কারণ আগেই বললাম এটি হচ্ছে ব্যতিক্রম নিয়ম, কারণ এটি হচ্ছে চিরন্তন সত্য বোঝাচ্ছে, ইউনিভার্সাল ট্রুথ, মানুষ মরণশীল, সেই জন্য এটার টেন্সের পরিবর্তন হবে না। ডেলি প্র্যাকটিস বা নিত্য অভ্যাস, যেমন আমি একটা লিখতে পারি, হি সেড, আবার পাস্ট টেন্স বললাম, কিন্তু এদিকে আমি অবশ্যই প্রেজেন্ট টেন্স রাখবো, হি সেড আই টেক বাথ ডেলি, ডেলি DILY, ডেলি DILY, ডেলি ইন দা রিভার, ইন দা রিভার। দেখো মানেটা কি হলো, সে বলল আমি রোজ নদীতে স্নান করি, এ দেখো একটা নিত্য অভ্যাস বোঝাচ্ছে, ডেলি প্র্যাকটিস বোঝাচ্ছে, হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝাচ্ছে, সেক্ষেত্রেও আমার কিন্তু টেন্সের পরিবর্তন হবে না, এখানে রিপোর্টিং ভার্ব যাই থাকুক না কেন, যে টেন্স থাকবে এটা সেই টেন্সে কিন্তু আমি লিখবো, কিন্তু পাস্ট টেন্স আছে বলে এখানে আমি পাস্ট টেন্স কিন্তু করতে পারবো না, তাহলে কি বলবো, হি সেড, বলো দ্যাট, দ্যাট কিন্তু থাকবেই, দ্যাট, এবার আইটাকে হি, এবার এইদিকে প্রেজেন্ট টেন্স ছিল, দেখো আই টেক বাথ, প্রেজেন্ট ইনডেফিনাইট ছিল, আমার কিন্তু এখানে কি করতে হবে, প্রেজেন্ট ইনডেফিনাইটই রাখতে হবে, সেই জন্য আই টেক বাথ, তাহলে কি করবে, হি টেক্স বাথ, কেন টেক্স, নিশ্চয়ই জানো আমরা টেন্স পড়ে এসেছি, প্রেজেন্ট ইনডেফিনাইটে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে এস বাই এস কিন্তু ভার্বের সঙ্গে যোগ করতে হয়, সেই জন্য আই টেক বাথ, কিন্তু হি দিলে হি টেক্স বাথ, এবারে যা আছে বলে দাও, ডেলি, ডেলি ইন দা রিভার, অর্থাৎ ডেলি প্র্যাকটিসের জন্য আমার এখানে যে টেন্সে ছিল সেই টেন্সে কিন্তু আমাকে রাখতে হলো, আমি এই রিপোর্টিং ভার্ব অনুসারে আমি কিন্তু এটাকে পাস্ট টেন্সে করতে পারলাম না। সুতরাং এই হচ্ছে ব্যতিক্রম নিয়ম কার, অ্যাসার্টিভ সেন্টেন্সের। সুতরাং অ্যাসার্টিভ সেন্টেন্সের যত ন্যারেশন আছে তোমরা কিন্তু খুব সুন্দরভাবে এবার করতে পারবে, এই নিয়মগুলি যদি ঠিকঠাক মনে রাখতে পারো। যদি বলো আমি একটু শর্টকাট করে দিই রুলগুলো, তাহলে আরো বেশি তোমাদের সুবিধা হয়ে যাবে, চলো নিয়মটা একটু করে দিই, শর্টকাট, একেবারে শর্টকাট করে দিচ্ছি, তাহলে আমরা বুঝলাম। দেখো শর্টকাট নিয়মটা কি, দেখো দেখে নাও। ধরো আমি লিখছি, আমি লেফট হ্যান্ড সাইড করছি, এল লিখলাম, এল লিখছি আর রাইট লিখছি, এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড, আর এখানে আমার কি আসবে আমি সেটা লিখছি। দেখো লেফট হ্যান্ড সাইড ধরো আমার প্রেজেন্ট, মানে আমার রিপোর্টিং ভার্ব আমার প্রেজেন্ট আছে, রাইট, বা ফিউচার আছে,
আমার লেফট হ্যান্ড সাইড অর্থাৎ রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট বা ফিউচার আছে। এবার এখানে যে কোনো টেন্স থাকুক না কেন, যে কোনো টেন্স, এনি টেন্স যে কোনো টেন্স থাকবে না কেন, এখানে কি করব, নো চেঞ্জ অফ, নো চেঞ্জ, এখানে কিন্তু কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ আমার লেফট হ্যান্ড সাইড যদি প্রেজেন্ট এবং ফিউচার টেন্স থাকে, এখানে যে টেন্স থাকবে টেন্সের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ সেম টেন্স আমার কিন্তু এখানে যে টেন্স থাকবে এখানে কি লিখবো, সেম টেন্স আমি কিন্তু ফলো করব। বোঝা গেছে একটা রুল। নাম্বার 2, এখানে যদি আমার ধরো যদি পাস্ট টেন্স থাকে, লেফট হ্যান্ড সাইড পাস্ট থাকে, এইদিকে যদি প্রেজেন্ট থাকে, রাইট যদি প্রেজেন্ট থাকে, তখন আমার কি করতে হবে, এটাও কিন্তু আমাকে পাস্ট টেন্সে করতে হবে। এইটা আমার পাস্ট, এইটা ডান দিকে অর্থাৎ রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট, তাহলে আমাকে এইটার মত অনুসারে আমার কি করতে হবে, পাস্ট টেন্সে পরিণত করতে হবে। এরপর ধরো আমার বাঁ দিক পাস্ট, ডান দিকও পাস্ট, দুটোই পাস্ট, রিপোর্টিং ভার্ব পাস্ট, রিপোর্টেড স্পিচ পাস্ট, তখন আমি কি করব, পাস্ট পারফেক্টে পরিণত করব। পাস্ট পারফেক্ট মানে আগেই বলে দিলাম, সাবজেক্ট, হ্যাড, ভার্ব, 3। এরপর ব্যতিক্রম তোমাদেরকে তো দেখালাম। এই রুলগুলি খুব শর্টকাট ভাবে তোমরা মনে রাখতে পারো। কার এগুলি সব অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু আমি করে দিলাম। যদিও সব ন্যারেশনের ক্ষেত্রে এই নিয়মগুলো কিন্তু খাটবে, তখন একই নিয়ম থাকবে সবার ক্ষেত্রে। ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন করাবো নিয়ম কিন্তু সবার ক্ষেত্রে একই কিন্তু থাকবে। নিশ্চয়ই বুঝতে পারছো? সুতরাং এইভাবে যদি মনে রাখতে পারো এবং ক্লাস যদি সুন্দর করে ফলো করতে পারো, তাহলে আমার মনে হয় না ন্যারেশন সম্বন্ধে তোমাদের কোনো অসুবিধা থাকবে। আমরা এই শিখলাম আজকে, এরপরে প্রচুর ক্লাস করব, প্রচুর প্র্যাকটিস করব, তখন দেখবে আরো ক্লিয়ার হয়ে যাবে। এই অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশনটা খুব ভালো করে দেখে নাও ক্লাসটা, কারণ এর উপরেই অন্যান্য ক্লাসগুলো কিন্তু নির্ভর করছে। তো চলো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ক্লাসে। Till then, goodbye from everybody. Thank you very much.